বাংলাদেশের জনমনের একটি প্রশ্ন জেগেছে যে এই জাতিকে আর কতদিন এভাবে থাকতে হবে, পরাধীনতার গ্লানি নিয়ে চলতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা আজকে জানতে চায় যে বাংলাদেশের মানুষ আসলে সত্যিকার অর্থে কবে মুক্তি পাবে, কি কারণে পাবে বা কি করলে পাবে। বাংলাদেশের এখন রাজনীতিবিদদের যে শুধু সমস্যা তেমনটা কিন্তু নয়, বাংলাদেশের সাধারণ জনগণও বর্তমান এই ফেসিবাদ থেকে মুক্তি চায়। আর এই মুক্তির জন্য আসলে আমাদের বাংলাদেশের যারা আন্দোলন করছেন, রাজনীতি করছেন, তাদের কি ভূমিকা, আপনার কি ভূমিকা এবং ইতিহাস আসলে কি বলে? আদৌ কি বাংলাদেশের মানুষ মুক্তি পাবেন, নাকি এই ঝঞ্ঝালের মধ্যেই আপনাকে দিনাতিপাত শেষ করতে হবে? সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশে যতগুলো ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে ক্ষমতায় থাকার মধ্যে, তার মধ্যে উল্লেখযোগ্য 4টি ঘটনা আপনারা নিশ্চয়ই স্মরণে থাকার কথা। প্রথমটি হচ্ছে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড। সরকার এটাকেও কিন্তু পরিকল্পিতভাবে তখন করেছিল, এজন্যই যে আজকের যেই দুর্বল সেনাবাহিনী আপনি ভাবছেন, কিংবা দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আপনি চিন্তা করছেন যে কেউ আসে না কেন, কেউ নাই কেন, এই মাস্টার প্ল্যান নিয়েই 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চালায় এই ফেসিবাদী সরকার এবং 57 জন সেনা অফিসারকে তখন হত্যা করে। বাংলাদেশের মেরুদণ্ড ওই দিন ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো অফিসার আমার জানা মতে তৈরি হয়েছে কিনা সেটা আমার সন্দেহ, দেশবাসীরও সন্দেহ। আপনারা নিশ্চয়ই জানেন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা 2012 সালের 28শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ আল্লামা সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া কথিত রায় পরবর্তী গণহত্যা। আমরা জানি প্রায় 250-র উপরে মানুষ সাঈদীর এই রায়কে কেন্দ্র করে তারা মেনে নিতে পারেনি, তাদেরকে নির্বিচারে বাংলাদেশে হত্যা করা হয়েছে, নির্বিচারে পাখির মতো গুলি করে। সেদিন যেই দেশপ্রেমিকরা নেমেছিল, সেদিনও ওই দেশপ্রেমিকদেরকে হত্যা করে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই সময় অনেকে মনে করেছেন এটা তো ছোট্ট বিষয়, এটা তো আমার বিষয় না, সাঈদী সাহেবের বিষয়, উনি তো বাংলাদেশের একটা দল করে, তো উনি যায় যাক, আমার তো কিছু আসে যায় না। এই আসে যায় নার ফাঁদে পড়ে আপনি সেই সময় সাঈদীর সময়ও দেশপ্রেমিক মানুষদেরকে আপনি হারিয়েছেন। তৃতীয় গণহত্যাটি চালিয়েছে এই শেখ হাসিনা 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে। এই 5 এবং 6 মে শাপলা চত্বরে যে শেখ হাসিনা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্বিচারে গুলি করেছে, তখনও সেটা আপনার গায়ে লাগে নাই, কারণ তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখ ভর্তি দাড়ি ছিল, তারা ইসলামিক অর্গানাইজেশনের পিপল ছিল, ধর্মভিত্তিক রাজনীতি করেছে। তখনও কেউ কেউ মনে করেছেন তাদের সাথে নামলে আমার ইজ্জত যায় কিনা, আমাদেরকে কেউ জঙ্গি বলে কিনা, কেউ ট্যাগ লাগায় কিনা, নানা বিশ্লেষণ করতে করতে সেই সময় আপনি এক ঝাঁক বাংলাদেশের দেশপ্রেমিককে শেখ হাসিনার হাতে তুলে দিয়ে শেখ হাসিনার নির্দয় অত্যাচারে তারা নিষ্ঠুরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। এমনকি এই শহীদ পরিবারকেও আমরা ওই অর্থে কেউ খোঁজ নিতে পারিনি। এবং আমি যদি ভুল না বলি তাহলে হয়তো এরকম বলা ঠিক হবে না যে আদৌ খোঁজ নেওয়া হয়নি। তাহলে বাংলাদেশের তৃতীয় গণহত্যাটি 2013 সালের এই শাপলা চত্বরে সংগঠিত করেছে ফেসিবাদী শেখ হাসিনা। এর মাঝে আরও কয়েকটি বিষয় বলা দরকার। সেটা কেন আমি আনছি না, যে শেখ হাসিনার গণহত্যাগুলো যদি আমি ছোটগুলোকে তুলে ধরি এখানে, তাহলে মানে আপনাকে সকাল পর্যন্ত ভিডিওতে বক্তব্য দিলে শেষ হবে না। আমি এখানে শুধু এই গণহত্যাগুলোকে ফাইন্ড আউট করতে চাই, যেই গণহত্যাগুলোতে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং ইতিহাসের পাতায় সবচেয়ে খারাপ অবস্থা ছিল সেটার কথা। কিন্তু ফাঁকে আর একটা বলে রাখি, বাংলাদেশে মোদি বিরোধী আন্দোলন, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যে কোনো ইস্যুতে, প্রত্যেকটা ইস্যুতে মিনিমাম 20 জন, 25 জন, 30 জন এ হত্যা কিন্তু শেখ হাসিনার আমলে চলমান। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন চলছে, এই লিফলেট বিতরণকে কেন্দ্র করেও তারা এই
তাদেরকে প্রায় 80 জনের অধিক নাগরিককে হত্যা করেছে এই গত 1-1.5 বছরে। তো সেই হত্যাগুলোকে বাদ দিয়ে আমি আজকের ভিডিওতে যে 4টা উপাদান বলছি, যে 4টা গণহত্যা, তার সর্বশেষ এই মুহূর্তের বড় হত্যা হচ্ছে 2024 সালের 16 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এবং ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক দিনগুলো ছিল এই কয়টি, এবং আজ অবধি পর্যন্ত আছে, যে বাংলাদেশের ইতিহাসে ইন্টারনেট বন্ধ করে আপনার বন্ধু বান্ধব, বাপ মা, ভাই বোন কারোর সাথে যোগাযোগের ব্যবস্থা না করে দিয়ে, বিদেশে আপনি আছেন, আপনি আপনার পরিবারের বাপ মা মারা গিয়েছে, খোঁজ পর্যন্ত নিতে না পারা, একেবারে মৌলিক যে অধিকার বলতে যা বোঝায় তার সবগুলোকেই শেষ করে দিয়ে তারপরে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এই সরকার। এবং একটা জিনিস আপনি মনে রাখবেন, পরিকল্পিত উপায়ে এতদিন পর্যন্ত এই গণহত্যা চালিয়ে গণহত্যার কোনো এভিডেন্স সরকার কোথাও না রেখে শুধুমাত্র তারা তাদের স্বার্থে গণহত্যাকে গায়েব করার উদ্দেশ্যে কিছু কিছু জায়গায় তারা নিজেরাই আগুন দিয়ে পুড়িয়ে সেগুলোকে ভিডিও ফুটেজ দেখিয়ে তারপরে আবার তাদের দালাল মিডিয়াগুলোতে সেটাকে প্রচার করে জাতিকে বিভ্রান্ত করছে। মানে দেখেন, একই অবস্থা 13 সাল, এরপরে 28 অক্টোবর, বিভিন্ন সময়ের ইতিহাস তো আপনি জানেন। সব কর্মকাণ্ডগুলোতে তারা নিজেরাই গাড়ি পোড়ায়, নিজেরাই মামলা দেয়, কারণ না হয়তো গণহত্যার মতো একটি ইতিহাস জাতির কাছে সহজেই প্রকাশ পাবে, এটা তো আওয়ামী লীগ করতে দিতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন এই কোমলমতি শিশুরা কোনো অবস্থায় আমি বিশ্বাস করি না যে তারা কোনো জায়গায় ওই রকম বড় ধরনের কোনো আগুন পিকেটিং করেছে। তারা প্রতিবাদ করেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার মধ্যেই আওয়ামী লীগ আবার যেহেতু মারতে গিয়ে আবার তাদের উপরে দোষ চাপাতে পারে, সেজন্য নিজেরাই আগুন দিয়েছে। তার একটা উদাহরণ আমি আপনাকে বলি। ইন্টারনেট বন্ধ হয়েছে আপনার পলকের কথায়, নিজে বলেছে ইন্টারনেট বন্ধ, আবার এখন পলক দেখাচ্ছে ইন্টারনেটের তারে আগুন লাগানো ছবি। এই যে 2 নাম্বার, এটা কিন্তু কেউ বলছে না আপনাকে। সমস্ত জায়গায় আজকে তারা এভাবে করে সব মিথ্যাবাদী রাজনীতি করছে। যাই হোক, আমি এ বিষয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এই 4টি গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই স্বাধীনতা মানে চূড়ান্ত পর্যায়ে আজকের বিলীন হওয়ার পথে, কিন্তু এত মানুষ জীবন দিচ্ছে, তারপরেও আপনার স্বাধীনতা রক্ষা হচ্ছে না কেন? এবং আদৌ কি এই স্বাধীনতা রক্ষা হবে কিনা? আমি মনে করি 2টার পসিবিলিটি আছে। তবে বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশে কোনো স্বৈর শাসক কোনোদিনই টিকে থাকতে পারেনি, পারবে না। আমি শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো সময় বেশি যাচ্ছে, কিন্তু শেখ হাসিনারও বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই, এটা আমি বিশ্বাস করি। ওই 2টা কারণের একটা, যেহেতু আমি বিশ্বাস করি। আর নেগেটিভ বলতে গেলে তো বলতেই পারবো যে না, আমিও বিশ্বাস করি যে শেখ হাসিনা এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা আপনি চাইলে বলতে পারবেন। কিন্তু কেন বলছি এই কথা? একজন স্বৈর শাসক সহজে বিদায় নেয় না। এদের চরিত্রটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত মেরে পিটিয়ে ক্ষমতায় থাকা যায় সব ব্যবস্থা সে করবে। সর্বশেষ ব্যবস্থাটা এও করতে পারে যে প্রয়োজনে পাশের রাষ্ট্রের কাছে বর্গা দিয়ে চলে যাবে যে তুমি সব ম্যানেজমেন্ট করবা, আমাকে শুধু কাগজে পত্রে রাখবা, তাও রাজি আছি। এ কাজও করতে পারে, সেদিন বেশি দূরে নয়। সে কারণেই তো আপনাকে সতর্ক হতে হবে। তবে এত শত নেগেটিভের মধ্যেও পজিটিভ দিক হচ্ছে, আপনি কি কখনো ভেবেছেন যে শেখ হাসিনার দুর্গে এইরকম একটি আঘাত আসবে? তাও নির্বাচন, তার মতো করে অবৈধ নির্বাচন, যেটায় কেউ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচন করার পরে তারা যখন রিল্যাক্স মুডে চলতেছিল, তখন কেউ ভেবেছেন যে আজকের শেখ হাসিনার বিরুদ্ধে কেউ না কেউ এরকম দাঁড়াবে? ভাবেন। এটাই হচ্ছে বাংলাদেশের এই সয়েল টেস্ট করা খুবই কঠিন। এই মাটি এত উর্বর, কখন কোন সময় কি হবে বলা মুশকিল। আপনারা জানেন এরশাদের পতন হয়েছে, তবে এরশাদ সহ বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে, খালেদা জিয়ার
ক্ষমতা থেকে নামানো হয়েছে, বহু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনাই শেখ হাসিনার এই মুহূর্তের ঘটনার চাইতে কোনো দিন বেশি ছিল না, সবগুলো কম ছিল। মানুষ হত্যা হয়েছে 5 জন, 3 জন, 10 জন, দেখা গেছে সরকার ক্ষমতা থেকে নেমে গিয়েছে। বাংলাদেশে এই প্রথম জনগণকে এই ধরনের অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে। এরশাদও বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু থাকতে পারেনি। হয়তো মানুষ টার্গেট নিয়ে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু প্রথম আন্দোলন সফল হয়নি, দ্বিতীয় আন্দোলন সফল হয়েছে, আবার দ্বিতীয় আন্দোলন দেখা গিয়েছে ভেস্তে গিয়েছে, তৃতীয় আন্দোলন সফল হয়েছে। সর্বশেষ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বিজয় পেয়েছে এবং যখন স্বাধীনভাবে নির্বাচন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজ শেখ হাসিনা যেই লাশের রাজনীতি শুরু করেছে, এই লাশের রাজনীতি টিকবে না। এই লাশের রাজনীতি তাকে বন্ধ করতে হবে। যে কোনো মুহূর্তেই এই লাশের রাজনীতি শেষ হবে, তবে এই লাশ আজকে শেষ হবে এটা বলা মুশকিল। এই লাশ আপনাকে আরও কন্টিনিউ করতে হতে পারে, কিন্তু কোনো মানুষ চায় না যে মারা যাক। কিন্তু বাংলাদেশের মাটি বলে যে শেখ হাসিনা যে রক্ত ঝরিয়েছে, এই রক্তের উপরে কোনোদিন সে ক্ষমতায় থাকতে পারবে না। রক্ত হয়তো আরও যাবে, কিন্তু ক্ষমতা তাকে ছাড়তে হবে। কিন্তু এতটুকু আপনি নিশ্চিত হতে পারেন, শেখ হাসিনা গত 15 বছরে যেই রিল্যাক্সেশনে ছিল, সেই রিল্যাক্সেশনটা তার হাতে এখন আর নেই। তাকে যে কোনো মূল্যে ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে, দিতে হবে। এবং তার ক্ষমতাটা এখন যে অন্ধকার হয়ে আসবে, এ কারণেই এই যে হাজার হাজার মানুষ তিনি হত্যা করলেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মানুষগুলোকে হত্যা করলেন, এর প্রত্যেকটা রক্তের জবাব হিসাবেই শেখ হাসিনার পতন নিশ্চিত হবে। অতএব আমাদেরকে হয়তো ধৈর্য ধরতে হবে, হয়তো আর একটু পথ পাড়ি দিতে হবে, হয়তো আমাদেরকে আর একটু সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই সংগ্রামের মধ্য দিয়েই তার পতন হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধু আমরা সম্মিলিতভাবে সমগ্র দেশে সবাই মিলে না নামার কারণেই আজকের এই 4 বার 5 বার করে গণহত্যা চালানোর মতো সাহস কিন্তু এই শেখ হাসিনা পেয়েছে। আমি জানি বাংলাদেশের মানুষ সবাই হাসিনার পতন চান, কিন্তু সেটা মনে মনে। রাজপথে এসে আপনার বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনার সকল পরিকল্পনা বাস্তবায়ন করার মতো যোগ্যতা এবং আপনাকে চেষ্টা অব্যাহত না রাখা পর্যন্ত ফ্যাসিবাদের পতন হচ্ছে না। অতএব হতে পারে এটা 1 সপ্তাহ, হতে পারে 2 মাস, হতে পারে 1 বছর, হতে পারে আরও অনেক কম। এই যে 6 মাস পরে এত বড় আন্দোলন হবে কেউ জানতেন না। হতে পারে হঠাৎ করে যে কোনো দিন শেখ হাসিনার সংবাদ শুনবেন যা বাংলাদেশে আবার দামাল ছেলেরা জেগে উঠেছে, যে কোনো মুহূর্তে তার পতন হবে। কিন্তু আমি সে কারণে বলতে চাই, বাংলাদেশের সকল মানুষ যদি দলমত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে শুধু শেখ হাসিনার পতনের জন্য এখন রাস্তায় থাকতেন, তাহলে এতদিন শেখ হাসিনা পতন হয়ে যেত। আসুন, আগামী দিনে আর কোনো রক্ত ঝরাতে চাই না, আমাদের ভাইদের উপরে তারা জুলুম করুক সেটা আমরা চাই না। মানুষের মুক্তি সংগ্রামে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে প্রতিরোধ করুন। আমরা সবাই মিলে ঐক্য গড়ে তুললে সে অচিরেই পতন হবে, এই বিশ্বাস আমি করি। সবাইকে ধন্যবাদ।